শিশুদের বাংলা পড়া শেখানো এটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। তবে মজার ব্যাপার হলো এর সমাধান আমাদের হাতের কাছেই আছে। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পথটাই একটু সহজ করে দেখি। আচ্ছা, প্রথমে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। কেন এটা এত গুরুত্বপূর্ণ? ভেবে দেখুন, অনেক শিশুর কাছে স্কুলটা কিন্তু একটা ভয়ের জায়গা হয়ে দাঁড়ায়, শুধুমাত্র পড়তে না পারার কারণে। যেখানে স্কুল হওয়ার কথা ছিল নতুন কিছু আবিষ্কারের জায়গা, সেটাই হয়ে যায় একটা আতঙ্কের নাম। তো এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি ঠিক এভাবে। প্রথমে আমরা দেখব দেশব্যাপী পঠন চ্যালেঞ্জটা আসলে কি, এরপর জানব পঠনের সেই বিখ্যাত 5টি স্তম্ভ সম্পর্কে, তারপর দেখব একটা সক্রিয় শিখন শ্রেণীকক্ষ কেমন হতে পারে, স্কুল আর বাড়ির মধ্যে সম্পর্কটা কতটা জরুরি, আর সবশেষে কিভাবে আমরা আজীবন পাঠক তৈরি করতে পারি। চলুন তাহলে আমাদের প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। এখানে আমরা একটু গভীরে গিয়ে দেখব বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে সাক্ষরতার পথে আসল বাধাগুলো কি কি। দেখুন, সরকারি প্রাথমিক স্কুলগুলো নিয়ে যে গবেষণাগুলো হয়েছে তাতে কিন্তু বেশ কিছু বড় বাধার সামনে এসেছে। যেমন ধরুন শিক্ষকের অভাব, আবার যে শিক্ষকরা আছেন তাদের পেশাগত জ্ঞানের ঘাটতি, পুরনো বা গতানুগতিক শিক্ষাদান পদ্ধতির ওপর বেশি নির্ভর করা, যারা একটু পিছিয়ে পড়ছে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকা, আবার ক্লাসে এত ছাত্র যে এক একটা বিষয়ের জন্য সময় পাওয়া যায় না। আর হ্যাঁ, ক্লাসরুম তো ঠাসাঠাসি থাকেই। সবচেয়ে বড় সমস্যা হলো পড়ার থেকে লেখার ওপর বেশি জোর দেওয়া হয়। এই যে একটা ক্লাসের রুটিন দেখছেন, এটা কিন্তু পুরো সিস্টেমের উপর যে কী পরিমাণ চাপ তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, পরপর ক্লাস, এইরকম একটা ঠাসা রুটিনে প্রত্যেকটা বাচ্চার দিকে আলাদা করে মনোযোগ দেওয়াটা কি আসলেই সম্ভব? প্রায় অসম্ভবই বলা চলে। তবে সমস্যা থাকলেই তো সমাধানের পথ খুঁজতে হয়, তাই না? চলুন এবার আমরা সেই সমাধানের দিকেই যাই। এমন একটা বৈজ্ঞানিক কাঠামোর কথা বলবো যা আধুনিক পড়া শেখানোর মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই যে দেখুন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপের লোগো, তাদের শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়ালগুলোতে কিন্তু একটা বিশেষ কাঠামোর উপর খুব জোর দেওয়া হয়, আর সেটাই নাম পঠনের 5টি স্তম্ভ। এই 5টা স্তম্ভ কিন্তু একটার সাথে আরেকটা জড়িত, একটা ছাড়া আরেকটা ভাবা যায় না। এগুলো ঠিকমতো তৈরি করতে পারলেই একটা শিশু দক্ষ আর আত্মবিশ্বাসী পাঠক হয়ে ওঠে। চলুন তাহলে সংক্ষেপে প্রত্যেকটা স্তম্ভ সম্পর্কে একটু জেনে নিই। প্রথমটা হলো ধ্বনি সচেতনতা। এর সাথে কিন্তু লেখার কোনো সম্পর্ক নেই, পুরোটাই শোনার ওপর। মানে একটা শিশু যখন বুঝতে পারে যে কলম শব্দটার মধ্যে ক, ল আর ম এই 3টা আলাদা আলাদা শব্দ বা ধ্বনি আছে, সেটাই হলো ধ্বনি সচেতনতা। অক্ষর চেনারও আগে এই দক্ষতাটা তৈরি হওয়া কিন্তু খুব জরুরি। ধ্বনি চেনার পর আসে বর্ণগান। এই ধাপে শিশুটা ওই শোনা ধ্বনিগুলোর সাথে তার লিখিত রূপ মানে অক্ষরটাকে মেলাতে শেখে। যেমন ক ধ্বনিটার জন্য যে এই নির্দিষ্ট চিহ্নটা ব্যবহার হয়, এটা সে শেখে। বলা যেতে পারে পড়ার জগতে এটাই তার আনুষ্ঠানিক প্রবেশ। 3 নম্বর স্তম্ভটা হলো শব্দজ্ঞান। ভাবুন তো, একটা শিশু অক্ষর চিনে শব্দ পড়তে পারল, কিন্তু শব্দটার মানেই বুঝল না, তাহলে কি লাভ? তাই শব্দভাণ্ডার বাড়ানো আর তার অর্থ জানাটা খুব দরকারি। না হলে পড়াটা শুধু একটা যান্ত্রিক ব্যাপার হয়ে থেকে যাবে, অর্থপূর্ণ হবে না। এরপর আসছে পঠন সাবলীলতা বা ফ্লুয়েন্সি। এটা হলো আটকে আটকে একটা একটা করে শব্দ না পড়ে বেশ স্বচ্ছন্দভাবে স্বাভাবিক গতিতে পড়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা সাইকেল চালানোর মতো। শুরুতে যেমন প্যাডেলে মনোযোগ দিতে হয়, পরে কিন্তু আর দিতে হয় না। তখন আপনি আশেপাশের দৃশ্য দেখতে পারেন। পড়ার ক্ষেত্রেও তাই, যখন পড়াটা সাবলীল হয়ে যায় তখন মস্তিষ্ক শব্দের বদলে পুরো বাক্যের অর্থের দিকে মনোযোগ দিতে পারে। আর সবশেষে 5 নম্বর স্তম্ভ এবং পড়ার আসল উদ্দেশ্য হল বোধগম্যতা বা কম্প্রিহেনশন, মানে যা পড়া হলো তা পুরোপুরি বুঝতে পারা। আগের 4টি স্তম্ভ কিন্তু এই একটা লক্ষ্যকে ঘিরেই তৈরি, কারণ না বুঝলে সেই পড়াটা অসম্পূর্ণ। পড়ার আসল মজা তো বোঝা আর জানার মধ্যেই, তাই না? তো এই যে 5টি স্তম্ভের কথা আমরা জানলাম, প্রশ্ন হলো ক্লাসরুমে এগুলো কিভাবে তৈরি করা যাবে? এখানেই আসছে সক্রিয় শিখন বা অ্যাক্টিভ লার্নিংয়ের ধারণা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, গতানুগতিক ক্লাসরুমে কি হয়? শিক্ষক বলেন আর ছাত্রছাত্রীরা চুপ করে শোনে, মানে তারা হলো নিষ্ক্রিয় গ্রহীতা। কিন্তু সক্রিয় শিখন ক্লাসরুমে ঠিক তার উল্টোটা হয়। এখানে শিক্ষার্থীরা নিজেরাই সক্রিয়তে অংশ নেয়, তারা হয়ে ওঠে আবিষ্কারের সক্রিয় অংশীদার। পুরো মানসিকতারই একটা পরিবর্তন। যেমন ধরুন FIVDBর মতো সংস্থাগুলো দেখিয়েছে পড়াটাকে আরও মজার আর কার্যকর করা যায়। কিভাবে? ধ্বনি শেখানোর জন্য ছড়া বা গান ব্যবহার করা, অক্ষর শেখার জন্য মজার মজার খেলা, দল বেঁধে কাজ করা বা কোনো গল্পকে অভিনয় করে দেখানো, এমনকি আশেপাশের পরিবেশ বা স্থানীয় জিনিসপত্র দিয়ে বিজ্ঞানের পরীক্ষা করা। এই সবকিছু কিন্তু সক্রিয় শিখনের অংশ। কিন্তু পড়ালেখা তো শুধু ক্লাসরুমের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই না? স্কুলের ঘণ্টা বাজার পরও শেখার প্রক্রিয়াটা চলতে থাকে। আর এখানেই চলে আসে বাড়ি আর পরিবারের ভূমিকা। গবেষণায় দেখা গেছে যখন স্কুল আর বাড়ির মধ্যে একটা শক্ত বোঝাপড়া বা পার্টনারশিপ তৈরি হয়, তখন বাচ্চাদের ভাষা শেখার দক্ষতা বহুগুণ বেড়ে যায়। এটা খুবই কার্যকর একটা কৌশল। বাবা মায়েরা কিন্তু খুব সহজ আর মজার কিছু কাজের মাধ্যমে বাচ্চাদের এই পড়া শেখার যাত্রায় সাহায্য করতে পারেন। যেমন একসাথে বসে গল্প করা বা বই পড়া, ছড়া বা গান গাওয়া, শব্দ নিয়ে বিভিন্ন খেলা খেলা, এমনকি উচ্চারণের অনুশীলনের জন্য টাং টুইস্টার নিয়েও মজা করা যেতে পারে। এই ছোট ছোট কাজগুলি কিন্তু এই 5টি স্তম্ভকে অনেক মজবুত করে তোলে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন সবকিছুকে একসাথে করে একটা পূর্ণাঙ্গ ছবি দেখার চেষ্টা করি। কিভাবে আমরা একটা পাঠক প্রজন্ম তৈরি করতে পারি? সাফল্যের জন্য আসলে 3টে জিনিস দরকার। 1, সঠিক কাঠামো, মানে ওই যে পঠনের 5টি স্তম্ভের কথা বললাম, সেটাকে ভিত্তি হিসেবে ধরা। 2, সঠিক পদ্ধতি, মানে ক্লাসরুমে সক্রিয় আর আনন্দময় শিখন পদ্ধতির ব্যবহার। আর 3 নম্বর হলো সঠিক পরিবেশ, মানে স্কুল আর বাড়ির মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে প্রত্যেকটা ক্লাসরুম, প্রত্যেকটা বাড়ি শিশুর জন্য পড়া শেখার একটা আনন্দের জায়গা হয়ে উঠবে, কোনো ভয়ের জায়গা নয়? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা কিন্তু শুধু শিক্ষকদের উপর চাপালে চলবে না, এটা আমাদের সবার।